ব্যোমকেশকে একরকম জোর করেই বাড়ি থেকে বার করেছিলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করেছিল। একগাদা দলিলপত্র নিয়ে রাত দিন তার ভিতর থেকে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল সে। রহস্য যতই ঘনীভূত হচ্ছিল ততই তার কথাবার্তা কমে আসছিল। লাইব্রেরি ঘরে বসে নিরন্তর এই শুকনো কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও খারাপ হয়ে পড়ছিল। কিন্তু সে কথার উল্লেখ করতে সে বলল, না, বেশ তো আছি। সেদিন বিকালে বললাম, আর তোমার কোনো কথা শুনবো না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা তো বিশ্রাম দরকার। কিন্তু কোনো কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বের হলো বটে, কিন্তু তার মনটা যে সেই অজ্ঞাত জালিয়াতের পিছু ছাড়েনি তা বুঝতে কষ্ট হলো না। লেকের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন তাকে দেখিনি। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহনজি, ও থেকে তুমি? সে আমাকে দেখে সহর্ষে বলে উঠল, আরে অজিত যে, কতদিন পরে দেখা, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, আপনি ব্যোমকেশ? বড় খুশি হলাম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না জানেন। জিজ্ঞাসা করলাম, তুমি আজকাল কি করছো হে তাহলে? মোহন বলল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াতে বেড়াতে নানান কথায় ঘণ্টাখানেক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা বলবার জন্য মুখ খুলে আবার থেমে গেল। ব্যোমকেশও তা লক্ষ্য করেছিল, তাই একসময় অল্প হেসে বলল, কি বলবেন বলুন। মোহন একটু লজ্জিত হয়ে বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এতটাই তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা ভারী অন্যায়। অথচ আমি বললাম, তা হোক, তুমি বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য অন্তত জালিয়াতের হাত থেকে নিষ্কৃতি দেওয়া তো হবে। জালিয়াত? আমি মোহনকে সবটা বুঝিয়ে দেওয়ার পর সে বলল, ও বুঝলাম, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে আপনাকে কোনো একটা সমস্যা অনেক দিন ধরে ভাবাচ্ছে, আপনি তারই উত্তর খুঁজছেন। আপনি ঠিকই ধরেছেন, জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে আক্রান্ত পঙ্গু চলৎশক্তিহীন লোক আমাকে প্রতিদিন এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতাকে সে প্রতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতাতেই বাস করেন। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 15,000 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা, তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি হয়ে পড়েছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে। বাতে পঙ্গু, আরও কত রকম ব্যাধি যে তার শরীরকে আশ্রয় করে আছে তা গুনে গুনে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, মানুষ যে বেঁচে থাকে এইটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথা এমন ইতর নীচ স্বভাবের মানুষ আমি আর কখনো দেখিনি।
বাড়িতে স্ত্রী পুত্র পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনও তাই করে বেড়ান, কিন্তু প্রকৃতি এমন বাদ সেধেছেন শরীরে সে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপর দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্যেই তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরে শক্তি নেই, আবার বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করেছেন, আর দিস্তে দিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এস্তার লিখে যাচ্ছেন। সম্পাদকদের ওপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কি লেখেন? গল্প কিংবা আত্মচরিত হতে পারে। একবার মাত্র সে লেখার ওপর আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ সামান্য হেসে বলে উঠল, চরিত্রটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে দুটো করে সিগারেট দিল, তারপর নিজে একটা ধরিয়ে বলল, আপনারা ভাবছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, তাই না? কিন্তু তা নয়, এর আরেকটি মস্ত গুণ আছে। এই শরীরের ওপর তিনি এক অদ্ভুত নেশা করেন। ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজই। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনাকে কারবার করতে হয়। মদ, গাঁজা, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আঁতকে উঠে বললাম, মাকড়সার রস? সে আবার কি? এক জাতীয় মাকড়সা আছে, যার শরীর থেকে এই বীভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলল, ট্যারেন্টুলা ডান্স পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। ঠিকই বলেছেন, ট্যারান্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ সংকর জাতির মধ্যে এই নেশার খুব বেশি চলন আছে। এই ট্যারান্টুলার রস একটি তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনা সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে এই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দলাল বাবু বোধহয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখনও নেশাটা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহচিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম, তখনও তিনি প্রকাশ্যে ওই নেশা চালাচ্ছেন। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম। বললাম, যদি বাঁচতে চান তাহলে ওই নেশাটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেন, আমিও খেতে দেব না। শেষে আমি বললাম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকতে দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলৎ শক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিস সংগ্রহ করবেন সে ক্ষমতা তার নেই। আমি এইভাবে তাকে আটকে রাখার ব্যবস্থা করে দিয়ে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি ব্যবস্থা থাকা সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলাম না। প্রথমেই আমার সন্দেহ হলো হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলাম। কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনি তিনবার সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলাম, অথচ কখন খেলেন ধরতে পারলাম না। তারপর তার ঘর ওলটপালট করেছি। তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি।
কিন্তু তবু তার নেশার প্রতি যে আগ্রহ সেটা বন্ধ করতে পারিনি। এখনও একইভাবে সেই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে খায় কি করে। মোহন চুপ করল। বোমকে শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কিনা তা বলতে পারি না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়িয়ে বলল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তাকে চেপে ধরেছে। মোহন এতক্ষণ যে বকে গেল তার শেষের দিকের কথাগুলো হয়তো তার কানেও যায়নি। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি, তাই না? বিলক্ষণ শুনেছি বই কি। সমস্যাটা খুবই মজার, কৌতূহলও হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু সে ভাব গোপন করে বলল, তবে কাজ নেই, থাক। আপনাকে এই সব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচানো যেত। একটা লোক যত বড়ই পাপিষ্ট হোক না কেন, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ আটকাতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হয়ে বলল, আমি করব না তা তো বলিনি। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে। একবার লোকটিকে দেখলে ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতে মরতে দেওয়া যেতে পারে না। সে আমি দেবও না, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখনই আমায় বাসায় ফিরতে হচ্ছে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার কাজগুলোকে ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিক। কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হেসে উঠে বলল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি গাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা কম হবে। তারপর ওর মুখে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার ধাঁধার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে যে আমি যাব, তাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটে উঠল তা কারোর চোখ এড়ালো না। ব্যোমকেশ তা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলেই বোধহয় অজিতের ওপর আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে ওর বুদ্ধি এখন এমনি ভীষণ তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটিত করে দেবে। আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরার আশায় ছিপ ফেলে যারা সন্ধেবেলা পুঁটি মাছ ধরে বাড়ি ফেরে তাদের মতো মুখ করে সে বলল, অজিতই চলুক তাহলে, কিন্তু ও যদি না পারে? সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্র কি আসে খোঁজ নিও। এই বলে সে প্রস্থান করল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখেছি ও তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতি এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত করেছি। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য ব্যাপারের কিনারা করতে পারবো না। বিশেষ করে আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে ভিতরে ভিতরে একটা জেদ চেপে গেল। যেমন করে হোক এ ব্যাপারের নিষ্পত্তি আমি করবই। মনে মনে এরকম একটা সংকল্প করে মোহনের সাথে লেক থেকে বার হলাম। বাসে উঠে যখন নির্দিষ্ট স্থানের কাছে উপস্থিত হলাম, তখন সন্ধ্যা উতরে গিয়েছে। রাস্তায় গ্যাসের বাতি জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে নিয়ে চলল। সার্কুলার রোড থেকে একটা গলি ধরে কিছু দূর অগ্রসর হবার পর সামনেই একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখে মোহন বলল, এই সেই বাড়ি। দেখলাম সেকেলে ধরনের পুরাতন বাড়ি। সামনে লোহার গেটে
টুল পেতে দারোয়ান বসে আছে। মোহনকে দেখে সেলাম করে পথ ছেড়ে দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করে বলল, बाबूजी आपको भीतर जाना है। মোহন হেসে বলে উঠল, ভয় নেই দারোয়ান, উনি আমার বন্ধু। बहुत खूब। দারোয়ান সরে দাঁড়ালো। আমরা বাড়ির সামনের উঠোনে প্রবেশ করলাম। উঠোন পের হয়ে বারান্দাতে উঠতেই ভিতর থেকে একটা 20-22 বছরের যুবক বেরিয়ে আসলো। কে ডক্টর মোহন? আসুন। আমার দিকে প্রশ্নভরা চোখে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ইনি কে? মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু স্বরে কি যেন বলল। যুবক উত্তর দিল। বেশ তো, উনি আসুক না। মোহন তখন তার সাথে আমার পরিচয় করিয়ে দিল। গৃহস্বামীর বড় পুত্র, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুটো ঘর অতিক্রম করে 3 নম্বর ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভিতর থেকে কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? এখন আমায় বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডক্টর মোহন এসেছেন। অভয়, দোর খোল। একটি 18-19 বছর বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দরজা খুলে দিল। আমরা সকলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করল। অভয়, বাবা কি খেয়েছেন? অভয় ম্লানভাবে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমে দৃষ্টি পড়ল ঘরের মাঝখানে খাটের ওপরে বিছনা পাতা রয়েছে, এবং সেই বিছানায় বালিশে ঠেস দিয়ে বসে ডান হাতে উত্থিত কলম ধরে অতি শীর্ণকায় নন্দলাল বাবু রাগে কষায়িত চোখে আমাদের দিকে চেয়ে আছেন। মাথার উপরে উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপাইয়ের উপর রাখা। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করে দেখতে পাচ্ছিলাম। তার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পেকে গেছে। একটা শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করেছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর অস্থি দুটো যেন চামড়া ভেদ করে বাইরে বের হওয়ার উপক্রম করছে। পাতলা দ্বিধাভগ্ন নাকটা মুখের ওপর গৃধের মতো ঝুলে পড়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তারা মাছের চোখের মতো ভাবলেশহীন হয়ে পড়বে তার আভাসও সে চোখে লুকিয়ে আছে। নিচের ঠোঁট শিথিল হয়ে ঝুলে পড়েছে। সব মিলিয়ে মুখের উপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হয়ে উঠেছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে নড়ে উঠছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে এক প্রকার নাচ শুরু করেছে। মৃত ব্যাঙের দেহেও তড়িৎ সংস্পর্শে চমকে উঠতে যারা দেখেছেন তারা এই স্নায়ুর নৃত্য কতকটা আন্দাজ করতে পারবেন। নন্দদুলাল বাবুও বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলে উঠলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করে আমাকে জানালো যে আমি যেন গৃহস্বামীর এরকম সম্ভাষণে কিছু মনে না করি। তারপর বিছনার ওপর থেকে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে বিছনার পাশে রেখে রোগীর নাড়ি হাতে নিয়ে স্থির হয়ে দেখতে লাগলো। নন্দদুলাল বাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে একবার আমার দিকে একবার ডাক্তারের দিকে তাকাতে লাগলেন। বাঁ হাতটা তেমনই নৃত্য করতে লাগলো। শেষে হাত ছেড়ে দিয়ে মোহন বলল, আবার খেয়েছেন? বেশ করেছি, খেয়েছি। কার বাপের কি? হ্যাঁ, মোহন অধর দংশন করলো, তারপর বলল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারু নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বুঝবার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কে দফারফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবু মুখে একটা পৈশাচিক বিকৃতি করে বললেন, তাই নাকি? মস্তিষ্কে দফা রফা করে ফেলেছি, কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি চারিদিকে তো সেপাই বসিয়ে দিয়েছো, ওই ধরতে পারলে না যে।
মোহন বিরক্তভাবে উঠে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাটাই বেকার। যা করছিলেন করুন। নন্দদুলাল বাবু আগের মতো হি হি করে হাসতে হাসতে বললেন, দুয়ো ডাক্তার দুয়ো, আমায় ধরতে পারলে না, দিনটা দিনা পাকানো না। তার সাথে সাথেই দুহাতের বুড়ো আঙুল তুলে নাড়তে লাগলেন। নিজের পুত্রদের সামনে এরকম কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হতে লাগলো। মোহনেরও বোধ করি ধৈর্যের বাঁধন ছেঁড়ার উপক্রম হয়েছিল। সে আমাকে বলল, নাও অজিত, কি দেখবে দেখে নাও, আর পারা যায় না। হঠাৎ বুড়ো আঙুল নাড়ানো থামিয়ে নন্দদুলাল বাবু দুই সাপের চোখ দিয়ে আমার দিকে ফিরে কটু কণ্ঠে বললেন, কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? হ্যাঁ, আমি কোনো জবাব দিলাম না। তখন তিনি আবার বলে উঠলেন, চালাকি করবার জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না জাদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছার ছিচকে চোরের দল। এসব বলার পরেই তিনি মোহনকেও নিজের দৃষ্টির মধ্যে আবদ্ধ করে নিলেন। সে আমাকে কি উদ্দেশ্যে এনেছে ঠিক না বুঝলেও আমার ওপর তার ঘোর সন্দেহ জন্মেছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওনার কথায় কান দেবেন না, ওটা খেলে ওনার আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যা মানুষের সমস্ত গোপন খারাপ মনোভাবকে এমন উগ্র প্রকট করে তোলে। যে ব্যক্তি জেনে শুনে এটা খায়, তার নৈতিক অধোগতির মাত্রাই বা কে বিচার করবে? ব্যোমকেশ বলেছিল সব দিক ভালো করে লক্ষ্য করতে। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র বেশি নেই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের উপর ল্যাম্পটা রাখা এবং তারই চারপাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রয়েছে। লিখিত কাগজপত্রগুলো চারিদিকে অবিন্যস্তভাবে ছড়ানো। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েক ছত্র পড়ে শিহরিত হয়ে রেখে দিলাম। মোহন যা বলেছিল তা একেবারে সত্যি। এ লেখা পড়লে ফরাসি বাস্তুতান্ত্রিক এমিল জোলারেরও বোধ করি গা ঘিন ঘিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থানগুলোতে লাল কালির দাগ দিয়ে লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে মনে পড়ল না। নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের ওপর সঞ্চারণ করে চলেছেন। পাশের টেবিলের দোয়াতদানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হলে বোধ করি দাগ দেওয়া আরম্ভ হবে। হলোও তাই। পাতাটা শেষ হতেই নন্দদুলাল বাবু কালো কলম রেখে লাল কলমটা তুলে নিলেন। আঁচড় কেটে দেখলেন কালি ফুরিয়ে গিয়েছে। তখন টেবিলের ওপর থেকে লাল কালির চ্যাপটা শিশি নিয়ে তাতে কালি ভরলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলো চিহ্নিত করতে লাগলেন। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্যান্য জিনিস দেখতে লাগলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতকগুলো অর্ধেক ওষুধের শিশি পড়েছিল। মোহন বলল সেগুলো তারই দেওয়া ওষুধ। ঘরের 2টি জানলা, 2টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। অন্যটি সম্বন্ধে জিজ্ঞাসা করে জানলাম ওদিকে স্নানের ঘর আছে। সে ঘরটাও দেখলাম। বিশেষ কিছুই নাই। কয়েকটা কাপড় কাচা তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রয়েছে। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল বাইরের সাথে তাদের কোনো যোগ নেই। তাছাড়া অধিকাংশ সময় তা বন্ধই থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত তা কল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেওয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালে একটা তাকের ওপর একটা চাঁদির আতরদানি রয়েছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো ও খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধহয় না, মাখলে গন্ধ পাওয়া যেত। এটা কতদিন এ ঘরে আছে?